নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। তো লাস্ট উইক যে গল্পটা দিয়েছিলাম সেটাকেও তোমরা বেশ ভালো সাপোর্ট করেছো, দেখে আমার বেশ ভালো লাগলো। কিন্তু এখন যে পরিস্থিতিটা চলছে আমাদের পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু খুবই স্পর্শকাতর একটা পরিস্থিতি। কারণ বলতে গেলে এই 26,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যাওয়াটা কখনোই আমাদের কাম্য ছিল না, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়েছে। আর সেটারই প্রতিবাদ জানানোর জন্য আজকে ফেনোমেনাল আর্কাইভ চ্যানেলের বিশেষ নিবেদন, আমার লেখা অর্থাৎ প্রিয়ব্রত মুখার্জির লেখা ও পাঠ করা গল্প এসএসসি স্ক্যাম। তো আমি আশা করব যে গল্পটা তোমাদের ভালো লাগবে। তাহলে আর একটুও সময় ব্যয় না করে শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন। কলকাতার এক অবহেলিত সন্ধ্যা। শহরের গায়ে জড়িয়ে থাকা ধোঁয়া, ক্লান্তি আর একরাশ ব্যর্থতা যেন আজ আরো ঘন হয়ে নেমেছে সায়নের বুকের ওপর। এসএসসি রেজাল্ট বের হয়েছে সকালেই। ফলাফল হতাশাজনক না, খারাপ নম্বর নয় তার, বরং খুবই ভালো। কিন্তু তালিকায় তার নাম নেই, নেই কোনো ডাক, কোনো প্রত্যাশার আলো। মা বলেছিলেন, বাবা তুই মেধাবী ছাত্র, তোর কপালে চাকরি হবেই। কিন্তু আজ সন্ধ্যায় সেই কথাগুলোর ভারী যেন তার শির দ্বারা ভেঙে দিয়েছে। পকেট থেকে মোবাইলটা বের করে বারবার দেখে, কোনো মেসেজ, কোনো কল, কিন্তু কিছুই নেই। কথার ভেতরে শুধু একটা শব্দ গুঞ্জন করছে বারবার, অযোগ্য। তখন ঠিক রাত 11টার সময় ফোনটা হঠাৎই কেঁপে উঠল। একটা মেসেজ এসেছে, প্রেরক অজানা নম্বর। মেসেজটায় লেখা আছে, আপনার নাম বিশেষ তালিকায় উঠেছে। রাত ঠিক 12টায় বিদ্যাধর ভবনে আসুন, চাকরি একদম নিশ্চিত। এক মুহূর্ত থমকে যায় সায়নের বুক। বিদ্যাধর ভবন, এই নামটা তার চেনা। কলেজের পুরনো কাগজে সে নামটা পড়েছে। এই ভবন একসময়কার প্রশাসনিক ভবন, এখন পরিত্যক্ত, অথচ এখনো সরকারি সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত রয়েছে। নির্বাক থেকে সে গুগলে লোকেশনটা খুঁজে দেখে। ভবনের ছবি ধরা পড়ে কুয়াশার ভেতরে। ছাদ থেকে ঝুলে পড়া তার, ভাঙা জানলা, আর একটাও মানুষ নেই আশেপাশে। তবু রাত 11:47 নাগাদ সে বেরিয়ে পড়ে। মাথায় এক অদ্ভুত উত্তেজনা, বা হয়তো বিভ্রম। চাকরির নাম শুনলে এ শহরের যুবকদের বিবেচনাবোধ কুয়াশায় ঠেকে যায়। বহু পুরনো লাল ইটের দালান, সিঁড়ির ধাপগুলোয় জং ধরা হাতল। সায়ন যখন পৌঁছয় তখন তার চারিদিক নিস্তব্ধ, শুধু গাছের পাতায় বাতাসের শীষ। একটা ভাঙা লিফটের পাশে কালো দরজা, আর সেই দরজার গায়ে আঁকা একটা বৃত্ত। তার ভেতরে একটা অদ্ভুত রকমের চোখ। সে দরজাটা ঠেলে ঢুকে পড়ল ভবনে।
ভবনের ভেতরে আলো নেই, শুধু সিঁড়ির ধাপে ধাপে জ্বলছে একটা অদ্ভুত ধরনের সবুজ মৃদু আলো। এগিয়ে যেতে যেতে সায়নের মনে হয় সে যেন দুনিয়ার বাইরে ঢুকে পড়েছে। নিচের দিকে সিঁড়ি নামতে নামতে সে গোনে প্রথম তলা, দ্বিতীয়, তৃতীয়, তারপর আর কোনো নাম্বার নেই, শুধু শূন্যতা। এমন সময় হঠাৎ করিডোরের শেষ মাথায় খুলে যায় একটা দরজা। ভেতরে এক বিশাল ঘর, কেন্দ্রে গোল টেবিল, আর সেখানে বসে আছেন তিনজন। তাদের মুখে সাদা রঙের একটা অদ্ভুত কাঠের মুখোশ। মুখোশগুলিকে দেখলে বেশ প্রাচীন মনে হয়। এই মুখোশগুলির চোখের জায়গায় লেগে রয়েছে এক অদ্ভুত ধরনের নীল রঙের কালি। তাদের শরীর কালো চাদরে ঢাকা, যেন তাদের আসল শরীর বলে কিছু নেই, পুরোটাই ছায়ার শরীর। ঘরের বাতাস কিন্তু ঠান্ডা নয়, বরং ধাতব এবং ভারী, যেন শ্বাস টেনে নিতে চায়। এদের মধ্যে হঠাৎ একজন উঠে এসে বললেন, তুমি সায়ন বিশ্বাস? তুমি ডেকেছিলে ভবনকে, আর ভবন তোমার বার্তা শুনেছে। এবার ভবনের দাবি তোমায় মানতে হবে। সায়ন ব্যক্তিটির কথা শুনে অবাক হয়ে গেল। সে বিস্মিতভাবে বলল, আমি ভবনকে ডেকেছি? আমি তো কাউকে ডাকিনি। আর আমি তো এই ভবনের সম্পর্কে শুধুমাত্র আমার কলেজের একটা পুরনো কাগজে পড়েছিলাম, এছাড়া তো আমি আর কিছু জানি না। এবার দ্বিতীয়জন বলে উঠল, চাকরি চাইলে মূল্য দিতে হয়, এখানে মেধার কোনো দাম নেই, মূল্যটাই আসল। সায়ন এই কথা শুনে একটু ভয় পেল। সে বলে উঠল, মূল্য মানে? আমার কাছে তো এখন সেরকম কোনো টাকা পয়সা নেই। আরে টাকা পয়সা তোমার থেকে কে চেয়েছে? টাকা পয়সা নয়, আমরা চাই তোমার শরীর, শারীরিক মূল্য চাই আমরা, তোমার আত্মা, তোমার ছায়া, এইগুলোই তো চাই আমাদের। তোমার আত্মা, তোমার শরীর, তোমার ছায়া আমাদের দিয়ে দাও, আর বদলে সরকারি চাকরি নিয়ে নাও। এবার তৃতীয়জন উঠে এসে এক প্রাচীন পাথরের বাটিতে কালো রঙের একটা তরল ঢালল, তারপর বলে উঠল, ছায়া, আত্মা, শরীর, এই সব যদি আমাদের কাছে অর্পণ করো, তাহলে তোমার আর কোনো চিন্তা থাকবে না, চাকরি সম্পূর্ণ স্থায়ী হবে। সায়ন কিছু বলতে পারে না। তার চোখের সামনে ভাসতে থাকে শুধু কয়েকটা মুহূর্ত। মনে পড়ে যায় বাড়িতে মায়ের অসুস্থতা, বাবার ঋণ, ঘরে থাকা ছোট বোনটার স্কুলের ফিস। যদি নিজের ছায়া, আত্মার শরীরের বদলে একটা সরকারি স্থায়ী চাকরি পাওয়া যায়, তাহলে আর কিসের চিন্তা, কিসের এত দুঃখ? শুধু আনন্দ আর আনন্দ। চাকরি করে যে টাকা পাবে, সেই সব টাকা দিয়ে পৃথিবীর
সমস্ত সুখ কিনে নিতে পারবে সায়ন। এবার সায়ন বলে ওঠে, আমি রাজি। আর এই কথাটা বলা মাত্রই ঘর জুড়ে বাতাস থেমে যায়। পৃথিবী যেন নিঃশ্বাস আটকে রাখে। তার পায়ের নিচে ছায়া কেঁপে ওঠে। সে যেন বাঁচতে চায়, কিন্তু নিজের মুখে সে একটা কথাও বলতে পারে না। এবার মুখোশধারীরা একসাথে কি যেন একটা মন্ত্র জপ করতে শুরু করে। ছায়া নিবন্ধ নিয়োগ সম্পন্ন, তালিকা আপডেটেড। আর ঠিক সেই মুহূর্তে সায়নের পায়ের নিচে থেকে ছায়া উঠে যায়, গলে পড়ে সেই কালো বাটির মধ্যে। আর তার শরীর হালকা হয়ে যায়, যেন পাথরের ওজন কেটে গেছে। সে দাঁড়িয়ে থাকে নিচ্ছায়া, অথচ মুক্ত। পরের দিন সকালে সায়নের ফোনে আসে সরকারি নোটিফিকেশন। আপনি মাধ্যমিক শিক্ষা দপ্তরে নিযুক্ত হয়েছে, গ্রেড বি। আজই রিপোর্ট করুন। সব কিছু সায়নের কাছে যেন স্বপ্ন। মা হাসছে। এই সুখবরটা ফোন করে জানাচ্ছেন আত্মীয়দের। সায়নের ছবি ছাপা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। কিন্তু অফিসে পৌঁছে সে বুঝতে পারে অফিসে কেউ কারোর ছায়া দেখতে পাচ্ছে না। করিডোরে হেঁটে চলা মানুষজন, জানলার পাশে বসে থাকা মহিলা, ফাইল হাতে ছুটে যাওয়া ক্লার্ক, সবাই নিচ্ছায়া। কারোর কোনো ছায়া নেই। আর সবাই নিঃশব্দে যন্ত্রচালিত মানুষের মতো কাজ করে যাচ্ছে, যেন কেউ কারোর সঙ্গে কোনো কথা বলে না। সায়নের টেবিলের পাশেই বসেন এক বৃদ্ধ, রামশরণ দত্ত। চোখ দুটো ধূসর, মুখে সর্বদা একটা অস্বাভাবিক হাসি লেগে রয়েছে। তিনি সায়নের দিকে তাকিয়ে অস্বাভাবিকভাবে হেসে বলেন, নতুন এসেছ? ছায়া আত্মা শরীরও দিয়েছ নিশ্চয়ই। তোমারও শুরু হয়ে গেল। এবার সায়ন ওই বৃদ্ধর উদ্দেশ্যে বলে, এই ভবনের সবাই। বৃদ্ধ এবার ফিসফিস করে বলেন, সবাই এক তালিকায়। আর ছায়াহীনদের দিন গণনা শুরু হয় সায়ন। মনে রেখো, তালিকায় একবার নাম নিলে আর মোছা যায় না। সায়ন বৃদ্ধের কোনো কথাই ঠিক বুঝতে পারল না। এইভাবেই কয়েক মাস কেটে গেল। একদিন হঠাৎ ভবনের নিচের তলায় ফাঁকা রুমে সে আবিষ্কার করে এক দরজা, যার গায়ে লেখা স্থগিত ছায়া সংরক্ষণাগার। জানলা দিয়ে উঁকি দিতেই হিমেল বাতাস ধাক্কা মারে। ভেতরে অসংখ্য ছোট ছোট বাক্স, আর প্রতিটা বাক্সের গায়ে নাম, সিল এবং তারিখ। সায়ন দেখল দরজায় কোনো রকম তালা নেই। সে এবার ঘরের ভেতরে ঢুকে গেল। এবার সায়ন একটা বাক্স নিজের হাতে নিল। তারপর সেই বাক্সটা খুলতেই সায়ন আঁতকে ওঠে। সেই বাক্সর মধ্যে বন্দি রয়েছে তার নিজের ছায়া। সে দেখে তার ছায়া সম্পূর্ণ
শুকিয়ে গেছে, যেন একটা কালো রেখার মতো দেখাচ্ছে। সেই ছায়ায় কোনো চোখ নেই, মুখ নেই, শুধু আছে এক অদ্ভুত সততা আর নির্মলতা। সায়নের ছায়া তার দিকে চেয়ে কাঁদতে কাঁদতে বলে, তোর এত লোভ? তুই নিজের লোভের জন্য নিজের সততা, নির্মলতা সব ত্যাগ করে দিলি শুধুমাত্র স্থায়ী চাকরির লোভে, শুধুমাত্র কয়েকটা টাকার জন্য? তুই আর মানুষ নেই সায়ন, তুইও এখন একটা পিশাচে পরিণত হয়েছিস, যে পিশাচের কোনো ছায়া নেই। এক নির্দয় পিশাচ। নিজের ছায়ার মুখে এই কথাটা শুনে সায়নের বুক ফেটে যায়। আর ঠিক সেই মুহূর্তেই সে পিছনে ফিরে দেখে তার পিছনে দাঁড়িয়ে আছে তিনটি সাদা মুখোশ পরা মানুষ, আর তাদের মুখে একটাই কথা। যদি এই কথা বাইরে ফাঁস হয় তাহলে কিন্তু পরিণতি খুব খারাপ হবে সায়ন। তুমি এখন আমাদেরই একজন, এখানে চিরতরে বন্দি। তোমাকে আমাদের সাথেই থাকতে হবে আর এইভাবেই বাঁচতে হবে। এই কথাটা ভালো করে নিজের মাথায় ঢুকিয়ে নাও সায়ন। তুমি তালিকায় আছো, আর তালিকার বাইরে কেউ কখনো যায় না। ভবনের সামনে দাঁড়িয়ে থাকা এক নারী। রাতের আকাশে কুয়াশার ফোঁটাগুলো নেমে আসে যেন মৃত আত্মাদের দীর্ঘশ্বাস হয়ে। তার নাম তিয়াশা। চাকরির লড়াইয়ের বহু যুদ্ধ করেও কোনো ফল না পেয়ে আজ সে নিজেই নিজেকে এক রক্ত মাংসের প্রশ্ন করে তুলেছে। এই রাষ্ট্র কি শুধুই নিয়োগপত্রের খেলা, নাকি এখানে কোথাও গভীরে, খুব গভীরে কোনো অদৃশ্য নিয়ন্ত্রকেরা বাস করে? তিয়াশার চাকরি বাতিল হয়ে গেছে 6 বছর আগে। কাগজপত্র নাকি অসঙ্গতিপূর্ণ, এটাই ছিল সরকারি উত্তর। কিন্তু সে জানে তার কাগজ সঠিক ছিল, তার নাম একবার তালিকায় উঠেছিল, অন্তত অস্থায়ীভাবে। কিন্তু তারপর এক রাতেই নামটা মুছে যায়। তার বিশ্বাস কিছু ছিল, কিছু এখনো আছে। যে ভবনে বসে এমন এক তালিকা তৈরি হয়েছে যা চোখে দেখা যায় না, অথচ জীবন বদলে দেয়। বিদ্যাধর ভবন। সে নামটা বহুবার শুনেছে, বহুবার খুঁজে বেরিয়েছে সেই কল্পিত বিশেষ তালিকাকে। আজ সে এসেছে সত্য জানার জন্য, নিজের উত্তর খুঁজতে। রাত তখন 2টো বাজে। চাঁদ আকাশে নেই, রাস্তায় আলো নেই। ভবনের প্রধান দরজার তালা নড়বড়ে, যেন ইচ্ছা করেই খুলে পড়বে সেই তালাটা। ভেতরে পা রাখতেই বাতাসে শোনা যায় এক হালকা ফিসফিসানি। নতুন কেউ এসেছে, আর একটা নাম। তিয়াশা বুক শক্ত করে এগিয়ে যায়। পুরনো করিডোর, ধুলো পড়া কাগজ, ভেঙে পড়া পাখা, কিন্তু কোথাও এক অদ্ভুত স্পন্দন, এক লুকোনো প্রাণ, যেন ভবনটা নিজেই নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে।
সে নেমে যায় নিচের তলার সিঁড়িতে, যেখানে আলো ধীরে ধীরে হারিয়ে যায়। হঠাৎই সামনে আসে এক দরজা। দরজাটা লোহার, আর গায়ে খোদাই করা বাতিল তালিকা, স্থগিত আত্মা সংরক্ষণাগার। তিয়াশা দেখে ঘরের দরজায় কোনো রকম কোনো তালা নেই। তিয়াশার একটা ধাক্কাতেই দরজাটা খুলে যায়, আর সে ঘরে প্রবেশ করে। ঘরটা বিশাল, যেন লাইব্রেরি, কিন্তু বইয়ের বদলে আছে কাঁচের কয়েকটা বাক্স। প্রতিটি বাক্সেই কিছুই নেই, শুধু আছে ছায়া, যা পুরো ছায়া নয়, ছায়ার ছায়া, স্মৃতির মতো আবছা, ব্যথার মতো নীরব। তাদের মধ্যেই গুঞ্জন হচ্ছে এক নাগাড়ে। সেই গুঞ্জন খানিকটা এইরকম: আমরা দিয়েছিলাম, তারা নিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি ভাঙা হয়েছিল। তালিকা বাতিল হয়েছে, কিন্তু আমাদের মুক্তি দেয়নি কেউ। তিয়াশা হাঁটু গেড়ে বসে পড়ে, গলা কাঁপে তার। সে এবার বলে ওঠে, তোমরা কারা? আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? আর একটা ছায়া খানিকটা এগিয়ে আসে, বাচ্চার মতো ছোট, অথচ কণ্ঠস্বর ভেসে আসে যেন হাজার বছরের ক্লান্তি লেগে আছে সেই কণ্ঠের মধ্যে। তুমি একমাত্র যাকে এখনো পুরোটা ছিনিয়ে নেওয়া হয়নি। তুমি বাতিলের কাগজে, তোমার নাম লেখা ছিল, কিন্তু নিয়মে হারিয়ে গেছে। তুমি তালিকার বাইরে তিয়াশা, আমাদের মুক্তি দাও। তিয়াশার বুকের ভেতর আগুন লাগে। আমি কি করতে পারি তোমাদের জন্য? তখন ঘরের মাঝখানে উঠতে থাকে ছায়ার ঢেউ। ছায়ারা মিলে এক রূপ নেয়, এক ছায়া দৈত্য, যার উচ্চতা ভবনের ছাদ ছুঁয়ে যায়। চুলে ধোয়া, চোখে অন্ধকার, তার কণ্ঠ বলছে, তালিকা আমাদের ভেঙেছে, এবার আমরা নিয়ম ভাঙব। ছায়াহীন যারা, তারা শূন্য, শূন্যদের শরীর হবে আমাদের বাহন। এবং ঠিক সেই মুহূর্তে ভবনের প্রতিটি ঘরে, প্রতিটি করিডোরে ছায়ার ঝড় ছুটে যায়। সায়ন এক স্থায়ী কর্মকর্তা, জানলার ধারে বসে ফাইল দেখছিল। তার চোখে অদ্ভুত ক্লান্তি, যেন বছর গড়িয়ে গেছে নিঃশ্বাস ছাড়তে না পেরে। হঠাৎ ভবনের মধ্যে পাঁচ পড়ার মতো শব্দ হয়। কাঁচ ভেঙে পড়ে, বাতাস অন্ধকার হয়ে যায়। সে উঠে দাঁড়ায়, কিন্তু তার পায়ে কোনো ছায়া নেই। পাশে বসা রামশরণ দত্ত চিৎকার করে ওঠে, ওরা এসেছে, বাতিলেরা ফিরেছে। ঘরের দেওয়াল বেয়ে ঢুকে পড়ে কালো ধোঁয়া, তাতে হাত, মুখ, অজস্র চিৎকার। ছায়াহীন অফিসারদের শরীর কাঁপে, আর তাদের চোখ ধীরে ধীরে শূন্য হয়ে যায়। তাদের গায়ে ঢুকে পড়ে বাতিল আত্মারা। সায়ন পালাতে চায়, কিন্তু কোনো রাস্তা নেই পালানোর। ভবনের এক গোপন করিডোরে সে দেখে তিয়াশা দাঁড়িয়ে।
তার চারপাশে ছায়াদের কোলক ধীরে ধীরে ঘুরছে। তিয়াশা বলে, এই ভবন, এই নিয়ম, এই মিথ্যে সব ভাঙতে হবে, আর আমি তা করব তোমার সাহায্যে সায়ন। সায়ন হেসে ওঠে, ক্লান্তভাবে বলে, আমার ছায়া কোথায় জানো তুমি? তিয়াশা চোখ বন্ধ করে বলে, তোমার ছায়া এখন তোমার এক অস্ত্র, তুমি নিজেই তা ব্যবহার করো। ছায়া ফিরলে তুমি আর নিয়মের অন্তর্ভুক্ত থাকবে না সায়ন। সে ছায়াদের দিকে হাত বাড়ায়। এক মুহূর্তে কুয়াশার ভেতর থেকে উঠে আসে সেই চেনা রেখা, সায়নের ছায়া। ফিরতে ফিরতে সায়নের ছায়া ফিসফিস করে বলে, আমি মুক্ত হতে চাই সায়ন, তুই আমাকে ফিরিয়ে নে, কিন্তু এর জন্য তোকে মূল্য দিতে হবে। তালিকার বাইরে যেতে হবে তোকে, নিজেকেই ছিঁড়ে ফেলতে হবে। সায়ন তার ছায়ার কাছে মাথা নোয়ায়। এক মুহূর্তে ছায়া তার পায়ে ফিরে আসে, তার চোখ পাল্টে যায়। সে এখন নিচ্ছায়া নয়, সে এখন ছায়া সম্পন্ন। সে এখন তালিকার সম্পূর্ণ বাইরে। ভবনের দেওয়াল ভাঙে, ছাদ ভেঙে পড়ে। ছায়াদৈত্য গজরে উঠে বলে, নিয়ম নেই, নিয়োগ নেই, শুধু আছে প্রতিশোধ। বদলের নামে বদলা। তিয়াশা ছুটে বাইরে চলে যায়। পিছনে পড়ে থাকে মৃত ভবন, মৃত নিয়ম। ভোরের আলো ফোটে, সে থামে, শ্বাস ফেলে দেখে তার ছায়া নেই। সে বুঝতে পারে ভবন থেকে ফিরলেও ভবনের ছায়া রয়ে গেছে তার গায়ে। এবার সে নিজের পকেট হাতড়ে বের করে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেখানে তার নামের পাশে লেখা আছে প্রক্রিয়াধীন আত্মা। তালিকায় সে আছে, তবে তালিকার বাইরে নয়, তালিকার নিচে, তালিকার পেছনে, এক অনন্ত স্থগিতাদেশে। কেউ তাকে আর চিনতে পারবে না। তিয়াশা থাকবে সরকারি ডাটাবেসে, মৃতদের ফাইলের ভেতর এক ছায়াহীন চিহ্ন হয়ে। ভবনের নিচে বাতাসে এখনো ফিসফিসানি শোনা যায়, তালিকায় নাম উঠলে চাকরি পাও, কিন্তু ছায়া আর ফিরে আসে না। শেষ হলো আমাদের আজকের বিশেষ নিবেদন, প্রিয়ব্রত মুখার্জির লেখা ও পাঠ করা কাহিনী এসএসসি স্ক্যাম। আর আশা করব আজকের গল্পটা তোমাদের ভালো লেগেছে। আর প্লিজ এটাকে কোনো একটা গল্প হিসেবে না দেখে একটা প্রতিবাদের ভিডিও হিসেবে দেখো। আর নিজের বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো। আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে চাইলে বা গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওতে লাইক আর কমেন্ট করতে ভুলো না। তো এই সপ্তাহের জন্য এইটুকুই। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প, ফ্যান ফিকশন বা নতুন কিছু নিয়ে। আর ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো, আর সর্বোপরি গল্পে থেকো।